সম্পর্কের টানাপোড়েনে পড়ে যাই। কিছু কিছু মানুষ আমরা বলি যে মনে হয় একা থাকলেই ভালো হতো। আসলে কি একা থাকলে ভালো হতো? কোনোদিনও না। মানুষকে মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। সে সব সময় পরিবারে আবদ্ধ থাকে। যদি বলেন যে মানুষের সুস্থতার, মানুষের সফলতার, মানুষের সুখের রুট কজ কি, যে সেটা হচ্ছে রিলেশনশিপ। চিন্তা করেন, যদি মানুষ একা থাকে তাহলে তার ভুল করার সম্ভাবনা কম। সে কোনো পাপ, কোনো গুনাহের কাজ করতে পারবে না। আবার সে কোনো পুণ্যের কাজও করতে পারবে না। সে তো একা পুরো পৃথিবী, পুরো পৃথিবীটাই তার। সে ভালোও করতে পারবে না, মন্দও করতে পারবে না। ভালো করতে গেলেই তাকে মানুষ লাগবে, মন্দ করতে গেলেও তাকে মানুষ লাগবে। সম্পর্ক হচ্ছে সেই জিনিস যেটাকে বেস করে আপনি সাকসেস হতে পারেন, আবার সেটাকে বেস করে আপনি ফেলিয়ার হতে পারেন। সম্পর্ক হচ্ছে সেই জিনিস যেটাকে বেস করে আপনি সুস্থ থাকতে পারেন, আবার সেটাকে বেস করে আপনি অসুস্থ হতে পারেন। আপনার টেনশনের ম্যাক্সিমাম যে রিজন গুলো থাকে, সেটা থাকে সম্পর্কের কারণে। সম্পর্ক থেকে আসা বিষয়গুলো আপনাকে টেনশন দেয়। একটা মানুষ সারা জীবনে কতগুলো রিলেশনশিপ মেনটেন করে, আর প্রত্যেকটা রিলেশনশিপ কেমন হওয়া উচিত এটা যদি সে জানে, হুম, তো মানুষের সুস্থতা, মানুষের প্রাচুর্যতা, মানুষের সফলতা, এই সব কিছুর রুট কজ হচ্ছে তার রিলেশনশিপ। একটা মানুষের প্রত্যেকটা জায়গায় তার রিলেশনশিপের ভূমিকা সব থেকে বেশি। একটা মানুষ খুব ভালো কাজ করতে জানে, খুব ক্রিয়েটিভ একজন মানুষ, অনেক কিছু পারে, কিন্তু তার কমিউনিকেশন নাই কারোর সাথে, তাহলে সে সাকসেস না। একটা ইন্ডাস্ট্রি অনেক ভালো প্রোডাক্ট বানাইতেছে, কিন্তু তার কমিউনিকেশন নাই, তো তার সেলস সেলস হবে না। এটাতে গেল একটা সামগ্রিক বিষয়। যদি আপনার আপনার কাছে আসি পরিবারের মধ্যে, যদি রিলেশনশিপে আপনার আপস এন্ড ডাউন থাকে, তাহলে তো জীবনের সুখ এবং শান্তি ভঙ্গ। আপনার অনেক অর্থ কড়ি আছে, কিন্তু আপনি হ্যাপি না, কারণ আপনার রিলেশনশিপটা পেইনফুল। আপনার অঢেল সম্পদ আছে, কিন্তু আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো না।
এই যে রিলেশনশিপ, এটাকে আমরা কিভাবে মেনটেন করতে হয় এটা আমরা জানি, আবার জানি না। কিছু ক্ষেত্রে খুব ভালো জানি, আবার কিছু ক্ষেত্রে আমরা এই বিষয়ে একদম অজ্ঞ, অজানা। এই শিক্ষাটা নাই আমাদের কাছে। তো আজকে সেই সায়েন্সটা আপনাদের সামনে একটু তুলে ধরবো, হুম, এবং একটা ডিপ এক্সারসাইজ আপনাদেরকে করাবো রিলেশনশিপের উপরে। আমি কিছু রিলেশনশিপের আপনাকে এক্সাম্পল দেব। এক ফ্যামিলিতে ওয়াইফ অসুস্থ, হাজবেন্ড ইনকাম করে। ওয়াইফ কয়েক বছর যাবতই অসুস্থ, কিন্তু হাজবেন্ড ইনকাম করে। সেই মহিলা বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারছে না, হাজবেন্ড টেক কেয়ার করতেছে, আর ওয়াইফের চিকিৎসাও করতেছে। তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ডাক্তার তো বলছে এই মহিলা কোনোদিনই বিছানা থেকে উঠতে পারবে না, তাহলে আপনি অল্টারনেটিভ কিছু নিচ্ছেন না কেন? হাজবেন্ড বলতেছে, যদি ব্যাপারটা উল্টো হতো, আমি বেডেড থাকতাম আর সে ভালো থাকতো, তখন কি আমি নিজের জন্য এরকম চিন্তা করতাম? যে সে অপশনটা নিচ্ছে না কেন? সম্পর্কের মধ্যে আমাদের প্রথম যেই স্পটটা তৈরি হয়, সেই স্পটটা তৈরি হয় কম্প্যারিজন দিয়ে। আমরা কম্পেয়ার করি। আপনি যদি কম্পেয়ার করেন, আপনি কোনো দিন রিলেশনশিপকে ব্যালেন্স করতে পারবেন না। কারণ আপনি আপনার ফ্যামিলির একটা সদস্যের মধ্যে আপনি অন্যজনের একটা কোয়ালিটি খুঁজতেছেন, যেটা সায়েন্স বলতেছে পসিবল না, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। আমার তো বিয়ে হয়ে গেছে একটা টক্সিন মানুষের সাথে, আমি করবোটা কি? আপনি কি তার টক্সিসিটি কমানোর জন্য কোনোদিন কোনো কাজ করছেন, নাকি লেবেল লাগাইছেন, টক্সিনের লেবেল লাগাই দিছেন? সন্তান কথা শুনে না, তো ঠাস করে লাগাই দিলাম, বেয়াদব বলে লাগাই দিলাম। এটা যে সন্তানের সাথে আপনার রিলেশনশিপের একটা গ্যাপ তৈরি হয়ে গেল, তা আপনি বলবেন কো না, কই না তো, আমি আপনাকে এখন দেখাচ্ছি।
মানুষের রিলেশনশিপের 4টা লেয়ার আছে। সায়েন্সটা বুঝেন ভালো করে। প্রথম লেয়ারটা হচ্ছে স্পিরিচুয়াল লেয়ার, স্পিরিচুয়াল রিলেশনশিপ। এটা কেমন? আপনি আপনার ছেলেকে ট্রাস্ট করেন, অথবা আপনি তাকে ডাউট করেন, যেটাই করেন, এই অ্যাসপেক্টটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। এখান থেকে রিলেশনশিপের স্টেজ তৈরি হয়, যে আপনার মাইন্ডের মধ্যে কে কোন লেয়ারে থাকবে, এখান থেকে তৈরি হয়। অনেক সময় দেখবেন যে একটা মুদি দোকানদারও খুব সৎ, এটা আপনার ডিপ মেন্টাল স্টেটে যখন ঢুকে গেছে যে এই লোকটা খুব সৎ, তখন তার সাথে আপনার যে রিলেশনশিপের বন্ডিং তৈরি হয়েছে সেটা স্পিরিচুয়াল লেভেলে হয়েছে। ওখানে ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল নাই। যদি ওখান থেকে বিল্ট ইন হয় রিলেশনশিপ, তখন সেখানে ট্রাস্ট তৈরি হয়। আর যেখানে ট্রাস্ট কাজ করে, বাকি লেয়ার গুলো তখন ম্যানেজেবল হয়ে যায়। সেম থিং যদি হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে হয়, বিষয়টা একদম সেম। যদি স্পিরিচুয়াল লেয়ারে তাদের কানেকশনটা দুর্বল থাকে, তখনই জীবনে আরেকজন ঢুকে ইমোশনাল লেভেলে, মেন্টাল লেভেলে, ফিজিক্যাল লেভেলে তাকে ইনফ্লুয়েন্স করতে পারে। যখন স্পিরিচুয়াল কানেকশনটা স্ট্রং থাকে, তখন অনেক ঘটন অঘটন ঘটলেও সেই সংসারটা ভাঙে না। কেউ একজন সেখানে টলারেট করে, কেউ একজন সেখানে স্যাক্রিফাইস করে। আমাদেরকে শিখতে হবে যে জীবনে আমাদের যে চারিদিকে অনেকগুলো মানুষ আছে, কেউ সন্তানের রোল প্লে করতেছে, কেউ ওয়াইফ বা হাজবেন্ডের রোল প্লে করতেছে, কেউ বাবা বা মায়ের রোল প্লে করতেছে, কেউ দাদা নানা নানির রোল প্লে করতেছে, কেউ প্রতিবেশীর রোল প্লে করতেছে। আবার যখন আমরা চাকরি ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে যাই, সেখানে আরেক ধরনের রিলেশনশিপ। প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু রিলেশনশিপ মেনটেন করতেছি, সেটাকে যত চমৎকার ভাবে আমরা করতেছি, আমরা তত সাকসেসফুল হচ্ছি, আমরা তত হ্যাপিয়েস্ট পারসন হচ্ছি, তত আমাদের ইনার পিস আমরা পাচ্ছি। আর যখন আমরা ইগনোর করছি, তখন আমরা ডিসকানেক্ট হচ্ছি, তখন ডিস্টেন্স তৈরি হচ্ছে। যখন ট্রাস্টের কানেকশন তৈরি হয়, তখন যে ফ্লোটা এনার্জির চলে, সেই ফ্লোটা হচ্ছে প্রেয়ার। থটটা তখন হয় প্রেয়ার। ধরেন আমি আমার ওয়াইফকে খুব ট্রাস্ট করি, তার মানে হলো যে আমি তার জন্য প্রেয়ার করি, তার জন্য দোয়া চাই। ঠিক আছে? তো আমাদের এই স্পিরিচুয়াল লেভেলে যদি প্রত্যেকটা রিলেশনশিপকে আমরা ধরে রাখতে পারি, তখনই ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল, এই 3টে জায়গায় আমরা
ম্যানেজেবল হব, আমরা ম্যানেজ করতে পারবো। যখন স্পিরিচুয়ালটা ভেঙে যাবে, তখন বাকিগুলো দুর্বল হয়ে যাবে, তা যেই কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। তো স্পিরিচুয়ালটা ভেঙে গেলে প্রথম যে জিনিসটা মানুষের মধ্যে আসে, সেটা হলো যে ভরসাটা দুর্বল হয়ে যায়। যেরকম সন্তানের ভরসা আছে যে না, আমার বাবা মা আমাকে দেখবে, এটা যদি দুর্বল হয়ে যায়, তখনই সে কিন্তু ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালিও দুর্বল হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা থেকে ভাঙনটা তৈরি হয়। দেখেন, ধর্ম এই রিলেশনশিপটাকে আপনি যাতে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, তার কারণে ধর্ম কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে বলছে যে মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকে গুড উইশ করে দাও। যেমন মুসলমানরা সালাম দেয়। হুম, সব ধর্মেই গুড উইশ করার একটা, দেখা হলে গুড উইশ করে দাও। কারণ আপনার ধর্ম আপনাকে শিক্ষা দিচ্ছে যে তুমি স্পিরিচুয়ালটাকে ঠিক রাখো। এখন সিলভা মেথড কি বলছে, বলে সিলভা মেথড বলছে যে তুমি না আলফা লেভেলে গিয়ে সবার জন্য গুড উইশ করো। করলে কি হবে? তোমার প্রত্যেকটা রিলেশনশিপ ব্যালেন্স থাকবে। হুম। তো স্পিরিচুয়াল কমিউনিকেশন থেকে ফেইথ তৈরি হয়, ট্রাস্ট তৈরি হয়, ভরসা তৈরি হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর কোন লেয়ার আছে বলে, এরপর লেয়ার হচ্ছে ইমোশনাল লেয়ার। প্রত্যেকটা মানুষ ইমোশনাল লেয়ারে তার এক্সপেকটেশন থাকে। ইমোশনাল লেয়ার হচ্ছে তার ভেতরে একটা এক্সপেকটেশন থাকে। দেখবেন যে আমি কি চাই, আমি কিরকমটা চাই, ও কেন বুঝে না। মা ছেলেকে বলতেছে, ছেলে মাকে বলতেছে যে আমার কোনটা ভালো লাগে, কেন আমার মা বুঝে না। মা বলতেছে যে আমার সন্তানের কাছ থেকে আমার কেমন চাওয়া, সন্তান বুঝে না কেন। এই যে ইমোশনাল যে একটা কমিউনিকেশন, এটার আজকে অনেক বড় গ্যাপ তৈরি হয়ে গেছে পরিবারের মধ্যে। এটা হেলদি না। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, কিন্তু বিষয়টা একসাথে। এরকম না যে স্পিরিচুয়ালটা আলাদা, ইমোশনালটা আলাদা, মেন্টালটা আলাদা। আমি বোঝানোর জন্য আলাদা করছি, আপনি বুঝেন। যখন আপনার খুব প্রিয়জন আপনার সব জানে, তারপর যখন অ্যাকশন লেভেলে গিয়ে উল্টোটা করে, তখন আপনার কেমন লাগে বলে, ইমোশনে খুব হার্ট হই আমি। ও কেন বুঝে না আমি কি চাই, নাকি বুঝতে চায় না। হুম। সমাধান মানুষের মেন্টাল লেভেলে হয় তৈরি, বাট সমাধানটা আসে ইমোশনাল লেভেল থেকে। ঘৃণার এক্সপ্রেশন মেন্টাল লেভেলে মানুষ করে ঠিকই, কিন্তু ঘৃণাটা জন্মায় ইমোশনাল লেভেলে। হিংসা এর বহিঃপ্রকাশ মেন্টাল লেভেলে হয়, মেন্টাল থেকে ফিজিক্যাল লেভেলে হয়,
কিন্তু এটার উৎপত্তির স্থল হচ্ছে তার ইমোশনাল লেয়ার। এখানে অনেক সময় ভুল বীজ বপন করা থাকে। সে বলছে একটা, আমি বুঝছি আরেকটা। সে যেটা বলছে তার দুটো মিনিংই সঠিক, সে এই মিনিং এ বলছে, আমি এই মিনিংটা বুঝছি। এটা হচ্ছে ইমোশনাল ক্ল্যাশ, কনফ্লিক্ট। আর এই ইমোশনাল কনফ্লিক্টটা অ্যাকশন লেভেলে এসে ইফেক্ট করে, কারণ মানুষ ইমোশন থেকে অ্যাকশনটা তৈরি করে। যখন আপনি বুঝবেন যে সন্তান আপনি, তাহলে আপনি বুঝবেন যে বাবা মার ইমোশনটা কি, কেমন, তাদের এক্সপেকটেশনটা কি, আর অ্যাকর্ডিং কাজ করবেন। তখন আপনার তার সাথে ইমোশনাল বিষয়টা ব্যালেন্স হতে থাকবে। ধরেন আমি বাসায় আসলাম, হ্যাঁ, সারাদিন আমি খুব ব্যস্ত, তো রাত্রে এসে আমি 3 মিনিটে বিছানাটা গুছিয়ে মশারি টাঙাই দিলাম। এটা কিন্তু কোনো ফিজিক্যাল সাপোর্ট না, কাজটা ফিজিক্যালি করছি, বাট এটা ইমোশনাল সাপোর্ট। ওয়াইফ রান্নাঘর থেকে এসে দেখলো যে বেডটা খুব সুন্দর করে গুছানো হয়েছে, মশারি টাঙানো হয়েছে। কারণ মশারি টাঙানোটা তার কাছে কষ্টসাধ্য মনে হয়, এটা আমি ফিল করি। তাহলে এটা হচ্ছে আমি একটা ইমোশনাল সাপোর্ট দিচ্ছি। এই 3 মিনিটের ইমোশনাল সাপোর্ট 24 ঘন্টার সাইকেলকে কমপ্লিট করে দেয়। হাজবেন্ড বাইরে থেকে এসছে, তার মেজাজটা একটু অন্যরকম, ওয়াইফ আস্তে করে গিয়ে একটু ঠান্ডা নরম পানি একটা পরিষ্কার গ্লাসে এনে সামনে দিছে, জন্য একটু পানি খেয়ে নাও। এটা ইমোশনাল সাপোর্ট। আমরা সন্তান থেকে কিভাবে ইমোশনালি ডিটাচ হয়ে জানেন? ছোট্ট একটা ঘটনা বলি আপনাকে, সত্যিকারের ঘটনা। ছেলে ম্যাট্রিক পাস করছে, মানে এসএসসি পাস করছে, তো এই খুশিতে তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে। তো ঘুরতে গিয়ে তারা কি কি মজা করছে সেটা এসে মায়ের সাথে শেয়ার করছে। তো ওখানে কিছু মিস্টেক ছিল, তো মা সেই মিস্টেক গুলো তাকে ডেকে এনে বাবার কাছে বলছে যে দেখো তোমার ছেলে এই মিস্টেক গুলো করছে। বাবা কিছু করে নাই, কিন্তু সে বড় লজ্জা পাইছে। বাবা একটু কারেকশন দিচ্ছে, সে চুপ করে শুনছে। সে বুঝছে যে সে মিস্টেক করছে, প্রথম দিকেই বুঝছে। এখন
সেই ছেলে এবারে ইন্টার পাস করছে, মাকে বলছে যে আমরা এক বন্ধুর বাসায় দাওয়াত আছে, সেখানে যাব। ঘটনাটা নারায়ণগঞ্জে। মা বলছে ওকে, যাও। কতক্ষণে আসবা? এই তো ঘন্টা তিনেক লাগবে। সেই ছেলে বন্ধু বান্ধব নিয়ে চলে এসছে ঢাকায়। বাইদা বাই মা জানছে, কখনো সে ঢাকা একা পাঠায় নাই, মা জানছে। তা আমাকে বলছে যে এত শ্রম দিলাম, এত কিছু করলাম, ছেলেকে মানুষ করলাম, আমার ছেলে আমার সঙ্গে মিথ্যে কথা বললো। তার মনটা ভেঙে খান 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 হয়ে গেছে। আমি বললাম না, ছেলের তো কোনো দোষ নাই। সে কোনো একদিন সত্য কথা বলেছিল, তার সেই সত্যটাকে আপনি গোপন রাখেন নাই, প্রকাশিত করে দিয়েছেন। সে লজ্জা পেয়েছিল, সেই দিন সে মাইন্ডসেট করেছে যে সব কথা মাকে বলতে নেই। সেখান থেকে শুরু হয়েছে, এখন করতে করতে সে আপনাকে সত্য গোপন করা শুরু করেছে। সে মিথ্যে বলে না, সত্য গোপন করতেছে আপনার থেকে, কারণ আপনার সাথে তার ইমোশনাল কানেকশন দুর্বল হয়ে গেছে। ইমোশনাল কানেকশন, রিলেশনশিপ যে কত পাওয়ারফুল। আরেকটা ঘটনা ঘটছে রিলেশনশিপ নিয়ে, এটা আমার লাইফের ফ্যাক্ট। তখন আমি নারায়ণগঞ্জে থাকি। একদিন এক বয়স্ক ভদ্রলোক আসলো, খুব মন খারাপ, তার হার্টে প্রবলেম, তার হার্টে প্রবলেম, তার বাইপাস করা লাগবে। যে ইমোশন কিভাবে মানুষকে হেল্প করে দেখেন, তার বাইপাস করা লাগবে, সব রেডি, ডাক্তার ডেট দিচ্ছে না। তাকে ডেট দিয়েছে 2 মাস পরের, নাকি 2.5 মাস পরে, আমার খেয়াল নেই, এরকম একটা সময়। তো আমাকে দুঃখ প্রকাশ করতেছে। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে হার্ট ফাউন্ডেশনের কার্ডিওথোরাসিক সার্জন, উনি আমাকে একবার নাম্বার দিয়েছিলেন। কোন একটা ইনসিডেন্টে আমি ওনাকে হেল্প করেছিলাম, সেমিনার চলতেছিল, উনি অস্বস্তি ফিল করতেছিলেন, তাই বুঝতে পেরেছি ওনার অস্বস্তি লাগতেছে। তো আমি গিয়ে বললাম, স্যার আপনার কি হয়েছে? আমি ওনার থেকে অনেক জুনিয়র, তিনি সিলেটি একজন ডাক্তার। তো বলতেছে আমার তো খুব প্রেশার এসছে, কিন্তু এখানে ওয়াশরুমের যে অবস্থা। তা আমি ওনাকে আমার এক পরিচিত জনের বাসায় নিয়ে গেছি, যেখানে হাইকমোট আছে। এই যে ফিল করলাম আর তাকে একটু হেল্প করলাম, তো ওই থেকে একটা সাক্ষাৎ হয়েছে। সেমিনার তো শেষ হয়ে গেছে, সে তো আরো 2 বছর আগেকার ঘটনা। নাম্বারটা ছিল, আমি কল লাগালাম, উনি ধরলেন, আমার নাম্বারটা সেভ ছিল, তো আমাকে ডাক দিলেন যে ফারুক বলো কি হয়েছে। তাই বললাম আমার বাবা আছেন, হার্টের প্রবলেম, তার তো সার্জারি লাগবে। বলে বলো কি, তোমার বাবার সার্জারি লাগবে, তুমি কবে করাইতে চাও? দেখেন, রুগীকে বলছে 2.5 মাস পরের সিরিয়াল, আর আমাকে ফোনে বলতেছে তুমি কবে করাইতে চাও, তোমার কি সবকিছু রেডি আছে, প্রিপারেশন?
সব রেডি আছে স্যার। তাহলে এক কাজ করো, যেই টাইমটা আমার অফ টাইম, সেই টাইমটা আমি তোমাকে আমার ওই দেখে বলতেছি, তাহলে ওইভাবে তাকে ভর্তি করে দাও। অপারেশনটা কিন্তু অড টাইমে হবে। ওকে, কোনো তো অপারেশন দিয়ে দরকার। তো 5 দিন পর তার সার্জারি হলো, সেই লোক ভালো হয়ে বেরিয়ে আসলো। তো স্পিরিচুয়াল লেভেলে, এই ইমোশনাল লেভেলে কি করতে হয়? আরেকজনের মানুষের ফিলিংস কে রেসপেক্ট করতে হয়। সেটা হোক না একটা বুয়া, হোক না কেয়ারটেকার, হোক না দারোয়ান, হোক না রিক্সাওয়ালা, হোক না জাজ, হোক না ব্যারিস্টার, হোক আপনার থেকে বড়, আপনার থেকে ছোট, যদি আপনি বয়সের তারতম্য ভেদে তাকে রেসপেক্ট করতে শিখে যান, তাকে গুরুত্ব দেন, তার ফিলিংস কে বুঝে তাকে গুরুত্ব দেন, তাহলে জীবনের কোনো জায়গায় আপনি আটকা পড়বেন না। আমরা রিলেশনশিপ মেনটেন করব, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমরা রিলেশনশিপটাকে কখনো ইগনোর করব না, কখনো নষ্ট করব না, কোন হেলার মতো করে দেখব না। ও ও ওনার সাথে রিলেশন করে কি হবে, উনি আমার জীবনে কি কাজে আসবে? হু নোস, কে জানে? আমি কি জানতাম? আচ্ছা, যখন সার্জারি করছেন উনি, এই পেশেন্টটা কিন্তু ওনারই, উনি 2.5 মাস পরে ডেট দিয়েছেন। তা আমাকে জিজ্ঞেস করলেন, এই লোক তোমার বাপ, তুমি আসলে না কেন? আমার তো এটা আসলে বাপ না, আমার বাবার বয়সী, আমি তাকে চাচা ডাকি আর কি। তুমি হেসে দিলেন। তোমার মানুষের জন্য এরকম মায়া? কারণ একটা 56 বছর বয়সের মানুষ যদি হার্টের কষ্টে মারা যায়, তার এই ছোট বাচ্চাগুলো কই যাবে? ঠিক সেইভাবে ফ্যামিলির মধ্যে যদি বাবা মা সন্তানদের ইমোশনটাকে একটু বুঝে, সন্তানরাও বাবা মার ইমোশনটাকে যদি বুঝে, যদি ওই যে বুঝে অ্যাওয়ারনেস যদি থাকে, তাহলে কিন্তু রিলেশনশিপ খুব ভালো। খাবার যদি বাড়িতে একটু কম থাকে, উপার্জন যদি একটু কম থাকে, গ্রোথ যদি কম থাকে, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি ইমোশনাল ব্রেকডাউন থাকে আর সবকিছু থাকে, তখন সব নাইয়ের বরাবর হয়ে যায়। তা আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার জীবনে আসা প্রত্যেকটা মানুষের জন্য আপনাকে একটু প্রেয়ার করতে হবে। সেটা করতে কিচ্ছু লাগে না। সিলভা মেথড শিখায় কিভাবে আলফা লেভেলে প্রেয়ার করতে হয়। সিলভা মেথড শিখায় কিভাবে ইমোশনালকে কন্ট্রোল করতে হয়, কিভাবে নেগেটিভ ইমোশন গুলোকে বের করতে হয়। তখন এটার ইফেক্ট আমাদের আচরণের মধ্যে পড়ে। এরপর হলো যে আমাদের মেন্টাল কানেকশন। দেখবেন মেন্টাল কানেকশন হচ্ছে যে আপনি আরেকজনের মেন্টালিটি জানেন, হয়তোবা জানেন না। আপনি কিভাবে মেন্টালিটি জানেন? আপনি যখন সেই মানুষটার অভ্যাসের প্যাটার্নটা দেখবেন,
তার কাজের প্যাটার্নটা দেখবেন, তখন তার মেন্টালটা বুঝতে পারবেন। তার অ্যাটিটিউডটা দেখবেন, তার মেন্টালটা বুঝতে পারবেন। তার বিহেভিয়ারটা অবজার্ভ করবেন, তার মেন্টালিটি বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকের মধ্যে একটা আইসোলেটেড মেন্টালিটি এখন গ্রো করিয়ে দেওয়া হয়েছে। এই আইসোলেটেড মেন্টালিটি মানে কি জানেন? আমার না লাইফে একটু স্পেস লাগবে। নতুন একটা শব্দ বেরিয়েছে, স্পেস। আমরা এতদিন জানতাম স্পেস মানে সে আকাশে থাকে, আর সেটা মানুষ তার লাইফে চায়। মা আমি বড় হয়ে গেছি না, আমার একটা স্পেস লাগবে। বাবা আমি বড় হয়ে গেছি না, আমার একটা স্পেস লাগবে। বাবা তোমরা এত বিরক্ত করো কেন, আমাদের একটু স্পেস দাও হাজবেন্ড ওয়াইফকে, বাবা মাকে। না তোদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না রে, কোনো স্পেস পাই না তোদের সাথে। এটা কি করতেছে? মেন্টাল গ্যাপ তৈরি করতেছে। তা আপনি যত মেন্টাল গ্যাপের মধ্যে যাবেন, স্পেস তৈরি করতে থাকবেন, তখনই মেন্টালি আপনি ডিটাচ হতে থাকবেন। আর সেই মেন্টালি ডিটাচমেন্টটা আপনাকে ফিজিক্যালি আপনাকে দুর্বল করে দেবে। অনেকের মাঝে থেকে নিজেকে মনে হবে যে আপনি একা আছেন। হুম। আর খুব কম মানুষের মধ্যে থেকে আপনার মনে হবে যে আপনি পুরো জগৎটার সাথে আছেন। আমরা সব সময় প্রত্যেকটা মানুষকে জাজ করি। এটা কি আমরা ঠিক করি না বেঠিক করি? প্রত্যেকটা মানুষ সে যেরকম আছে আমরা একসেপ্ট করতে চাই না। আমরা মানুষকে আমাদের নিজের মতো করে চাই। আবার আমরা আরেকটা কাজ করি, নিজে একরকম তাকে দেখাই আমি আরেক রকম, যে না আমি এরকম না এরকম। এগুলো সব মেন্টাল থেকে ফিজিক্যালে আসতেছে। আপনি অরিজিনালি যা, সেটাকে সব জায়গায় এক্সপ্রেস করে দেন। তখন দেখবেন আপনার চারিদিকে মেন্টাল এক্সেস আপনি পাচ্ছেন। যখন কেউ ভুল করে আর আপনি তাকে সংশোধন না করে বলেন যে হ্যাঁ তোমার ভুল হয়েছে, সো হোয়াট, কি হয়ে গেল তাতে? তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয় নাই। ভুল করেছো কেন? এখন তুমি ঠিক করবে, এই জন্য ভুল হয় ঠিক করার জন্য। এটা হচ্ছে মেন্টাল সাপোর্ট। রেজাল্ট খারাপ হয়েছে কেন? রেজাল্ট ঠিক করার জন্য। এটাকে বলে মেন্টাল সাপোর্ট। আজকে কোনো ইনকাম হয়নি, সো হোয়াট, তাতে কি হয়েছে? কালকে হবে, কালকে না হলে পরশু হবে। আমরা কেন মেন্টালি সবার সাথে কানেক্ট হতে পারি না? তার একটা বড় ইমোশন আছে, যার নাম হচ্ছে ভয়, ফিয়ার।
আজকালকার ফ্যামিলিতে এটার চর্চা নাই। আমাদের জামানায় এর চর্চা ছিল। বাবা মানে হচ্ছে ভয়ের বস্তু। সে ঘরে ঢুকলে পিন অফ সাইলেন্ট থাকতে হবে। এইভাবে আমাদেরকে ট্রেন করা হয়েছে ছোটবেলায়। এইভাবে মেন্টাল ব্লক তৈরি হয়েছে আমাদের মধ্যে। বাচ্চাদের ভেতরে মেন্টাল ব্লক তৈরি হয় সব থেকে বেশি যখন বড়রা অন্যান্যদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে। আমি এরকম কেস ডিল করেছি যে ছেলে তার দাদার জানাজায় যায়নি, তো বাবা খুব মনক্ষুণ্ণ, ছেলেকে নিয়ে এসছে। তা আমি ভেতরে নিয়ে গিয়ে খুব আদর করে জিজ্ঞেস করেছি, দাদা না খুব আদর করতো, তো তার জানাজাতে গেল না কেন? তো বলছে দাদা ভালো মানুষ না। বলে, কেন এরকম মনে হয়? বলে, আমার বাবাকে বঞ্চিত করছে। তুমি কিভাবে জানলা? বলে, আমি ছোট থাকতে বাবা মার মুখে বহুবার শুনছি যে আমার বাবার হক দাদা নষ্ট করছে। সে আমার বাবাকে না, আরেক চাচাকে খুব ভালোবাসে। এই যে মাথার ভেতরে বাচ্চা ঢুকলো, তার রিফ্লেকশনটা কি দেখেন। যখন বাবা মা এই কথাগুলো বলতেছিল, বাচ্চা তো ছিল 3-4 বছরের ছোট বাচ্চা একটা। তো কখনো বাচ্চাদের সামনে, আচ্ছা এমনিও করা উচিত। তো এইভাবে রিলেশনশিপের মেন্টাল ব্লক তৈরি। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা তৈরি হয় মেন্টাল লেভেল থেকে। ফিজিক্যাল লেভেলটা হচ্ছে এক্সপেরিমেন্টাল লেভেল। এই লেভেলটা বোঝায় যে মানুষের মেন্টাল লেভেলটা কিরকম আছে। হাজবেন্ড এবং ওয়াইফ যদি এই চারটে ল বুঝে নেয় যে আমাদের বিয়ে হয়েছে, তা আমাদের স্পিরিচুয়াল লেভেলে ঠিক থাকতে হবে, ইমোশনাল লেভেলটাকে আমাদের দুজনের ব্যালেন্সে রাখতে হবে, একজনের সাথে আরেকজনের মেন্টাল লেভেলে দুজনের সাপোর্ট থাকতে হবে, আর ফিজিক্যাল লেভেলে দুজন দুজনকে হেল্প করতে হবে, তাহলে আর রিলেশনশিপে কোনো ঝামেলাই থাকে না। এই দুনিয়াতে কোনো মানুষ খারাপ না, এই দুনিয়াতে কোনো মানুষ ভালো না। ভালো এবং খারাপ দুটো লেভেল আমরা নিজেরা বানিয়ে বানিয়ে লাগিয়েছি। হ্যাঁ, একটা সত্য কথা আছে, মানুষ ডিফারেন্ট। তো সিলভা মেথডে মেন্টাল হাউস ক্লিনিং একটা টেকনিক আছে, ক্যান্সেল ক্যান্সেল একটা প্রোগ্রামিং আছে, হিলিং একটা প্রসিডিউর আছে, ঠিক আছে? হেলমেট টেকনিক আরেকটা প্রসিডিউর আছে। যেরকম হিলিং টেকনিক দিয়ে আপনি রিলেশনশিপকে হিল করতে পারবেন ডিপ লেভেলে। আমি ছোট্ট করে বলে দেই, ধরেন হাজবেন্ড ও ওয়াইফের মধ্যে বনিবনা হচ্ছে না এখন, তখন আপনি চান হাজবেন্ডকে কিছু বুঝাইতে বা হাজবেন্ড চায় আপনারা কিছু বুঝাইতে। এই বুঝানোর বেস্ট টাইম কোনটা জানেন? না না না, ফিজিক্যাল লেভেলে না। ফিজিক্যাল লেভেলে সে আপনারটা নিবেই না।
যদি নিত তাহলে তো জ্ঞানজামই হইতো না। হ্যাঁ, তোজে সিলভা রিসার্চ থেকে বলতেছে যে তুমি অপটিমাম টাইমে, অপটিমাম টাইম কি জিনিস, যাকে তুমি সেন্ড করবা মেসেজ, বুঝানো মানে কি তার ব্রেনে মেসেজটা ঢুকানো, তার চ্যানেলটা রিসিভিং মোডে থাকতে হবে। আর যে মেসেজটা ট্রান্সমিট করবে তাকে ট্রান্সমিশনের মোডে থাকতে হবে। অর্থাৎ একজন সেন্ড করবে তাকে গিভিং মোডে রাখতে হবে তার সিস্টেমকে, আর যে রিসিভ করবে তার রিসিভিং মোডটা তখন অ্যাক্টিভ থাকতে হবে। আর এটার বেস্ট টাইম কি, যখন সে অ্যাডাল্ট পারসন তার ড্রিমিং এর মধ্যে থাকে। সেই টাইমে আপনি আলফা লেভেল প্রোগ্রামিং করবেন কয়েকদিন, দেখবেন ওই মানুষটা নিজে থেকে বুঝতেছে, এখন বুঝতে চাইতেছে, এখন তার কেমন কেমন চেঞ্জ হইতেছে তার ভেতরে। কিন্তু এটা তো তখন করতে পারবেন যখন সিলভা মেথড করবেন। আপনার বাচ্চা বলে যে আমি আমার রুমে কি করি তোমার জানতে হবে কেন, আমার লাইফ আমার, তোমার লাইফ তোমার, আমি তোমার রুমে গিয়ে বলি তুমি কি করো, বাবা আমার তো মহা বিপদে। যদি এমন কিছু করে ছেলে মেয়ে যেটা করা উচিত না, তাহলে কি হবে? সিলভা মেথডে একটা টেকনিক আছে যার নাম হচ্ছে হেলমেট টেকনিক, যে আরেকজনের মাথাকে হেলমেট হিসেবে পরে তার কাছে প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর সেখান থেকে পিক করা যায়। আপনাকে তো ফিজিক্যাল লেভেলে তাকে বলতে হবে না যে আমি এটা জানতে চাই। সিলভা মেথডের কোর্স কোনো নর্মাল কোর্স না। হুম, এটা খুব পাওয়ারফুল কোর্স। হ্যাঁ, এই কোর্স কয়েকবার রিপিট করতে হয়, কারণ একবারে সবকিছু আপনি তো এখানে শিখতে পারেন না। আমি এক একটা কোর্সে এক একটা বিষয়কে এলাবোরেট করি। যেরকম এরকম এখন নারায়ণগঞ্জে যে কোর্সটা আমরা করে এসেছি, সেখানে হিলিংটাকে এলাবোরেট করে শিখিয়েছি। এই যে 12 তারিখে যে কোর্স হবে লালমাটিয়াতে, সেখানে মানুষকে স্টাডি করাটা এলাবোরেট করে শেখাবো। কারণ মানুষের কাজই হচ্ছে মানুষের সাথে চলা। আর একটা মানুষকে চিনতে গেলে চারটে ডাইমেনশনে কানেক্টেড হতে হবে: স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল। আর সব থেকে মজার ব্যাপার হলো যে আপনি ফিজিক্যাল কমিউনিকেশন বন্ধ করতে পারবেন, মেন্টালটা পারবেন কিনা ডাউটফুল, ইমোশনালটা পারবেন কিনা খুব কঠিন কাজ। ঠিক আছে? আর স্পিরিচুয়াল তো কোনোদিন পারবেন না। স্পিরিচুয়াল ডিসকানেক্টেড আপনি হতেই পারবেন না, কারণ এনার্জি লেভেলে আমরা সব ন্যাচারালি কানেক্টেড। মানুষ যখন একজনকে নিয়ে ক্রিটিসাইজ করে, সে 10,000 মাইল দূরে আছে ফিজিক্যাল লেভেলে, কিন্তু এনার্জি লেভেলে সে তার সাথে আছে, সব শুনতেছে। শুধু ফিজিক্যাল সেন্স দিয়ে সে বুঝতে পারতেছে না সে কি শুনতেছে। আরে সায়েন্সটা আপনার শেখা লাগবে, পুরো ফ্যামিলি সহ সায়েন্সটা শেখা লাগবে।
তো 1 ঘন্টায় পুরো সায়েন্স আপনাকে তুলে ধরে বোঝানোটা সম্ভব না। আমি একটু একটু করে টাচ দিয়ে গেছি। তাহলে আপনি কি করবেন? আপনি মানুষের জন্য দোয়া করবেন, প্রেয়ার করবেন, জাজ করবেন না সে কিরকম, শুধু বুঝে নেবেন সে ডিফারেন্ট। তার ডিফারেন্টটা যদি আপনার পেইনের কারণ হয় তাহলে মাফ করে দেন। তার ডিফারেন্টের কারণে যদি আপনি পেইন দিয়ে থাকেন তাহলে মাপ চেয়ে নেন। এটাই আপনি স্পিরিচুয়াল কানেকশনটা স্ট্রং থাকবে, যেটা খুব প্রয়োজন। আর রইল, মানুষকে কেয়ার করেন, হার্ট করেন, তাহলে ইমোশনাল লেভেলে ঠিক থাকবেন। মানুষের ভালো দেখলে মেন্টাল সাপোর্ট দেন, আর যদি তার মধ্যে কিছু খারাপ দেখেন তাহলে সংশোধন করার জন্য কাজ করেন যদি সে নেয়। আর ফিজিক্যাল লেভেলে আপনি তার ভাব বুঝে তার সাথে চলেন। ফিজিক্যাল লেভেলে যদি একটু ডিস্টেন্সও থাকে, দূরেও থাকেন, নাথিং প্রবলেম। স্পিরিচুয়াল লেভেলে যদি দূরে চলে যান, বড় প্রবলেম। আর যদি মানুষকে বোঝার টেকনিক শুনতে চান, শিখতে চান, তাহলে আপনাকে শোনার অভ্যাস তৈরি করতে হবে, শুনতে পারতে হবে। ঘন্টার পর ঘন্টা মানুষের কথা শুনতে হবে। শোনার হ্যাবিট যতই স্ট্রং হবে, ততই আপনি মানুষকে বুঝবেন বেশি করে। হুম? তা আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ করাবো আজকে। এক্সারসাইজটা করাবো হুম, বাবা মাকে নিয়ে। আমি মনে করি এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো সবাই একটু রেডি হয়ে বসেন। ঘাড়, মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিয়ে। এবার স্ট্রেট তাকান, আর ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 3, 3, 3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন, মনে মনে উচ্চারণ করুন, 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন, আর মনে মনে বলুন, 1, 1, 1। এখন আমি 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। যখন 1-এ পৌঁছাবো
আপনি খুব ডিপ লেভেলে কানেক্ট হয়ে যাবেন এবং সেখানে আপনি এই রুট লেভেলের রিলেশনটাকে রিপেয়ার করবেন আজকে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি কল্পনায় দেখুন যে আপনি একটা সমুদ্রের পাড়ে বসে আছেন, বিশাল সমুদ্রকে আপনি উপভোগ করছেন, শুধু পানি আর পানি। আপনি উপভোগ করছেন মহাসমুদ্রকে, ঢেউ, আকাশ, সমুদ্র, যেন বিশাল একটা কিছু আপনার সামনে দরজা খুলে প্রকৃতি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। চমৎকার এক ভালো লাগা আপনার মধ্যে কাজ করছে। আমি এখন 10 থেকে 1 কাউন্ট করলে আপনি জীবনের সেই জায়গায় কানেক্ট হয়ে যাবেন যেখানে আপনার এই রুট কজ রিলেশনশিপে নেগেটিভলি প্রোগ্রাম হয়েছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দেখুন আপনি 3 বছরের এখন, টুকুর টুকুর করে আপনি হেঁটে খেলাধুলা করছেন। আপনার বাবা এবং মা দুজন বসে আছেন, আপনার খেলাকে উপভোগ করছেন। আপনি বারবার খেলতে খেলতে মায়ের কোলে এসে ঝাঁপিয়ে পড়ছেন। আপনার জীবনের এই ঘটনাটাকে আপনি এক্সপিরিয়েন্স করুন। এখন আপনি দেখুন যে আপনি মায়ের কোলে এসে ঘুমিয়ে পড়েছেন। মা আপনাকে আদর করছেন, বাবাও আপনাকে আদর করছেন। আপনি এখন দেখুন যে আপনি ধীরে ধীরে বড় হচ্ছেন। বড় হতে হতে এতটুকু জ্ঞান আপনার হয়েছে যে আপনি খুব নলেজেবল একজন হয়েছেন। দেখুন একটা ঘরের মধ্যে আপনি আছেন, আপনার সামনে আপনার বাবা অবস্থান করছেন। বাবার সামনে যান, তার চোখে চোখ রাখুন, দেখুন তার চোখ দুটোকে, ফিল করুন বাবাকে, আর বলুন, বাবা, তোমার থেকে আমি যা যা কষ্ট পেয়েছি জীবনে, তোমার আচরণ দিয়ে, তোমার অ্যাক্টিভিটিস দিয়ে, তোমার কথা দিয়ে, তোমার চিন্তা দিয়ে, যে কোনো ভাবে এই সমস্ত কষ্ট যা তোমার থেকে পেয়েছি, এর জন্য বাবা আমি তোমাকে না সর্বান্তকরণে মাফ করে দিলাম। দেখুন বাবা খুব খুশি। এবার আপনি বাবাকে বলুন যে বাবা,
আমিও তো শৈশব থেকে এই পর্যন্ত বুঝে না বুঝে, জেনে না জেনে, চিন্তা দিয়ে, আচরণ দিয়ে, কথা দিয়ে, যে কোনো ভাবে তোমার মনে যদি এইটুকু কষ্ট দিয়ে থাকি, সেই কষ্টগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমি আমাকে মাফ করে দাও। বাবা থাকতে পারলেন না, বাবা আপনাকে জড়িয়ে ধরলেন আর বলতেছেন যে আমি বুঝি নাই রে বাবা, যে আমার এটাতে তুমি কষ্ট পাবে। আমি তো মনে করেছি যে এটা তোমার শিক্ষার জন্য প্রয়োজন ছিল। বিশ্বাস করো, অন্তর দিয়ে তোমাকে ভালোবাসতাম। এবং তার সাথে উনি এত আনন্দিত হয়েছেন যে আপনার এই ম্যাচিউরিটি ওনাকে অনুপ্রাণিত করেছে, ওনাকে প্রচন্ড আনন্দ দিয়েছে। উনি মন ভরে আপনার জন্য দোয়া করতেছেন, আশীর্বাদ করতেছেন, গুড উইশ করতেছেন। এখন আপনি মায়ের কাছে যান। তার বাম পাশেই মা দাঁড়িয়েছিলেন। বলুন, মা গো, আমার জন্মের পর থেকে এই পর্যন্ত আমি তোমাকে অনেক ভাবে জ্বালিয়েছি গো, অনেক কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি। তখন হয়তো বুঝি নাই যে মা এবং মাতৃত্ব কি জিনিস। মা গো, তোমার থেকে যা যা কষ্ট আমি পেয়ে থাকি না কেন, আমি সবকিছুর জন্য তোমাকে মাফ করে দিলাম। দেখুন মা খুব খুশি হয়েছে। এবার বলুন, আমি তো তোমার পেটে থাকতেই তোমাকে কষ্ট দিয়েছি। আমার ওজন তুমি বহন করেছো, কষ্ট করে আমাকে পৃথিবীতে এনেছো, 10 মাস 10 দিন গর্ভে রেখেছো। তোমার ঘুম, তোমার আরাম, সবকিছুকে বিসর্জন দিয়ে তোমার সম্পূর্ণ সময়, সম্পূর্ণ ফোকাসটা আমার প্রতি দিয়েছো। তার কারণেই তো আমি বেড়ে উঠেছি। তোমাকে যত ধরনের বিরক্ত করেছি, কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, মাগো, আমি সবকিছুর জন্য ক্ষমা প্রার্থী। আমাকে তুমি মাফ করে দাও। দেখুন মা খুব খুশি হয়েছে, জড়িয়ে ধরেছে আপনাকে। আপনি এই স্মৃতিটাকে ধরে রাখুন। দেখুন, একজন ক্যামেরাম্যান এসেছেন, আপনাদের তিনজনের ছবি তুলেছেন। আপনি মাঝখানে, আপনার ডান পাশে বাবা, বাম পাশে মা। খুব হাসি খুশি একটা পজিটিভ ছবি উঠেছে। এই ছবিটাকে আপনি রেখে দেন নিজের কাছে। আমি 1 থেকে 3 কাউন্ট করলে আপনি দেখবেন আপনি আপনার মায়ের কোলে আছেন। 1, 2, 3। আপনি মায়ের কোলে ঘুমিয়েছিলেন, এই মাত্র ঘুমটা ভাঙলো। এখন আমি 1 থেকে 10 কাউন্ট করব। আপনি সেই সমুদ্রের পাড়ে আবার চলে আসবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখুন, আপনি এই মুহূর্তে, এই বয়সে সেই সমুদ্রের পাড়ে বসে আছেন। আবার সেই মহাসমুদ্র দেখতেছেন, সেই নীল আকাশ,
আর পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। চমৎকার একটা মুহূর্ত। আপনি ফিল করুন আপনার ভেতরের সম্পর্কের যত জড়তা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে, যেন আপনার অন্তরটা সদ্য জন্ম লাভ করে একটা শিশুর মতো হয়ে গেছে। এই অনুভূতি নিয়ে ফিরে আসুন। 1, 2, 3। এখন 1 থেকে 5 কাউন্ট করব, আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, অনেক ভালো বোধ করবেন। 1, 2, ধীরে ধীরে বেরোয় আসুন। 3, যখন 5 কাউন্ট করব চোখ খুলবেন, জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দেন বিফোর। আশা করি আজকের কথাগুলো আমাদের সবার জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে, এবং এই মেডিটেশনটা খুবই পাওয়ারফুল একটা মেডিটেশন। রিলেশনশিপের রুট কজ ঠিক করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি একটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের সিলভা মেথডের কোর্স করা উচিত। সিলভা মেথড শুধু নিজেকে ঠিক করাই শেখায় না, সে আরেকজনকে কিভাবে মেন্টালি হিল করতে হয়, কাজ করতে হয়, সেটাও শেখায়। তা আজকে ধৈর্য ধরে অনেকক্ষণ সময় আপনারা দিয়ে